রুমে শুয়ে অশালীন অবস্থায় পরপুরুষের সাথে ভিডিও কলে রংতামাশায় মগ্ন ঋতু। দরজার বাহিরে দাঁড়িয়ে ঋতুর 4 বছরের বাচ্চা মেয়ে আদিবা কাছে। সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো পরপুরুষের সাথে নষ্টামি করতেই ব্যস্ত। নাতনি কোলে নিয়ে হঠাৎ রুমে প্রবেশ করল ঋতুর শাশুড়ি সুমনা বেগম। একমাত্র ছেলে আদিবের বইয়ের এমন অবৈধ সম্পর্ক চোখে দেখে মুহূর্তেই মাথাটা ঘুরছে তার। উনি স্পষ্ট দেখতে পেয়েছেন ফোনের ওপাশে একটি মাঝবয়সী পুরুষের প্রতিচ্ছবি। রুমে কারো উপস্থিতি টের পেয়ে আশেপাশে তাকিয়ে নিজের শাশুড়ি ও মেয়েকে দেখে হকচকিয়ে যায় ঋতু। ভুলক্রমে ভেতর থেকে দরজা লক করতে ভুলে গিয়েছে আজ। হুঁশ ফিরতেই সাথে সাথে ফোনটা কেটে ওড়না দিয়ে শরীর ঢেকে নিল ঋতু। অতঃপর শাশুড়ির দিকে রক্তিম চোখে তাকিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, অভদ্র মহিলা, মিনিমাম কমন সেন্সে নেই মাথায়? কারো রুমে আসলে নক করে আসতে হয় এইটুকু জানেন না? অসহ্য মহিলা কোথাকার। যত জ্বালাসব আমার। স্বামীকে খেয়ে বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে, লুকিয়ে লুকিয়ে সে মজা নিচ্ছে। আরও অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো ঋতু। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে দাঁতের দাঁত চেপে সুমনা বেগম বলল, মুখ সামলে কথা বলো বৌমা। নক করে আসলে তো তোমার এমন নোংরা চরিত্র কখনো দেখতে পেতাম না। বাচ্চার মা হয়েও পরপুরুষের সাথে নোংরামি করতে লজ্জা করে না? সময় আছে, এখনো ভালো হয়ে যাও। বাবাহারা একমাত্র ছেলেটা আমার। পেটের দায় 3 বছর যাবৎ বিদেশে খাটতে খাটতে মরছে। আর এদিকে বউ পরকীয়া নামক জঘন্য কাজে মগ্ন। ছি ছি, এদিন দেখার আগে মরণ হলো না কেন আমার? এত বড় অন্যায় করেও সামান্য পরিমাণ ভয় কিংবা অনুশোচনা দেখা গেল না ঋতুর মধ্যে। সে মুখ বাঁকিয়ে বলল, মরলেই বাঁচি, এত মানুষ মরছে তাও তো আপনার মরণ নেই। লজ্জায় ঘৃণায় এক মুহূর্ত দাঁড়ালো না আর। তাড়াহুড়ো করে নাতনিকে পুনরায় কোলে করে আঁচলে মুখ চেপে ভেরিয়ে পড়লেন সুমনা বেগম। নিজের রুমে এসে ধপ করে খাটের উপর বসে পড়লেন তিনি। চোখের সামনে বারংবার ভাসছে পুরনো কিছু স্মৃতি। স্বামী মারা গিয়েছে অল্প বয়সে তার। একমাত্র ছেলে আদিবকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিয়েছে তিনি। বহু কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করেছেন তিনি। এমন দিন গিয়েছে যে ঘরে অল্প ভাত ছিল, নিজে না খেয়ে ছেলেকে দিয়ে দিত। এত কষ্ট করেও আদৌ ছেলেটা মানুষ করতে পারল না তিনি। কলেজে উঠে ঋতুর সাথে সম্পর্ক হয় আদিবের। ভালোবেসে বিয়ে করেছে দুজন। সুমনা বেগম প্রথমে অমত করলেও একমাত্র ছেলেকে হারানোর ভয়ে মেনে নিয়েছেন তিনি। সেই থেকে আদিব সংসারের হাল ধরে। একটা কাপড়ের দোকানে যুক্ত হয়েছিল। বিয়ের কয়েক মাস যেতেই সুমনা বেগমকে সহ্য করতে পারে না ঋতু। তার স্বামীরও স্বল্প ইনকামে নিজেরই হচ্ছে না। সেখানে শাশুড়িকে বাড়তি ঝামেলা মনে হচ্ছে। কথায় কথায় খাবারের খোঁটা দেয়। পেটের দায় তাও 1 থাল ভাত, আর 1 থাল খোঁটা রোজ খেতে হয় তার। বাসায় সব কাজ সুমনা বেগমকেই করতে হয়। তবুও বিভিন্ন কথা বানিয়ে বানিয়ে বলে স্বামীকে রাগিয়ে দেওয়া যেন নিত্যদিনের কাজ ঋতুর। সংসারের ঝামেলা লেগেই থাকতো। লোকজনের কটু কথা ও মান সম্মানের ভয়ে চুপচাপ সবকিছু মুখ বুজে হজম করত সুমনা বেগম। মাঝে মাঝে সহ্য করতে না পেরে ঋতুর আচরণে তুষ্ট হয়ে ছেলেকে 2-4টে কথা বললেও উল্টো মায়ের উপরে রেগে যেত আদিব। ছেলের এমন আচরণে মন ক্ষুণ্ণ হতো সুমনা বেগমের। নীরবে অশ্রুগুলো বিসর্জন দেয় সবার অগোচরে। উনি বুঝে নিয়েছে ছেলেটার আগের মতো নেই, বইয়ের বাধ্যগত হয়ে গিয়েছে। ঋতু বলতেই যেন পাগল ছেলেটা। ঠিক ব্যাঠিক না দেখে অন্ধের মতো বিশ্বাস করে স্ত্রীকে। পুরোপুরি নির্ভরশীল তার উপরে। ঋতুর সিদ্ধান্ত বিনা বাক্যে গ্রহণ করেন। বছরখানেক ঘটতেই সংসারের ঝামেলা বাড়তেই থাকে। সেই সাথে ঋতুর চাহিদা বাড়ে। এমন টানাটানি সংসারে সন্তুষ্টি নয় ঋতু। এই নিয়ে আদিবের সাথে প্রায় ঝামেলা করত। মামু খালার জোর না থাকায় অনার্স কমপ্লিট করে কোনো চাকরি মিলছে না আদিবের। বহু কষ্টে একটা চাকরি মিললেও মেয়ে হবার 1 বছর পরেই ভাগ্যক্রমে সেটাও চলে গেল। বাধ্য হয়ে ঋণ নিয়ে বাহিরে চলে গেল। সুমনা বেগম বারংবার না করেছে, কিন্তু ঋতু বিভিন্ন কৌশলে স্বামীকে বিদেশ যেতে বাধ্য করল। তার যে অনেক টাকার প্রয়োজন। আদিব তো পরিবারের কথা চিন্তা করে নিজ দেশ ছেড়ে ভিন দেশে পাড়িয়ে জমেছে আজ 3টে বছর। বহু কষ্ট করে টাকা ইনকাম করে ঋতুর অ্যাকাউন্টে জমা করে। ইচ্ছে মতো সংসারে কিংবা নিজে খরচ করেছে। কখনো কোনো হিসাব নেয় না আদিব। এত ভালোবাসার পরেও ঋতুর এই অধঃপতন কি করে মেনে নেবে ছেলেটা? ভাবতেই চোখ দুটো ভিজে গেল সুমনা বেগমের। বুক চেড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। দাদিকে কাঁদতে দেখে ছোট্ট আদিবাও কেঁদে দিল। পরক্ষণেই নিজেকে সামলে নিলেন তিনি। এই একটা বিহিত করতে হবে। এভাবে তো চলতে দেওয়া যাবে না। না না, চুপ করে থাকলে চলবে না। তাকে কল দিলে ছেলেকে জানাতেই হবে এই বিষয়।
মনে মনে ভেবে নিল সুমনা বেগম। রাত 8টায় কাজ শেষে বাসায় ফিরল আদিব। ফ্রেশ হয়ে এসেই ডাটা অন করে ঋতুকে এই মধ্যে কল দিল। কয়েকবার কল দিতে বারংবার বিজি পাচ্ছে। ইদানিং প্রায় সময়ই এমনটা হয়। এসব এত গভীরে ভাবে না আদিব। মাঝে মাঝে কখনো জিজ্ঞেস করার আগেই ঋতু বাড়িতে কিংবা বান্ধবীদের সাথে কথা বলেছে বলেই জানায়। বোকা ছেলেটা অন্ধের মতো বিশ্বাস করে বাজেভাবে ঠকে যাচ্ছে তার বুঝল না। ঋতুকে না পেয়ে হয়তো বন্ধুদের সাথে কথা বলছে ভেবে খাবার খেতে বসলো আদিব। দুপুরে ভালো করে খেতে পারিনি কাজের চাপে, তাই আর দেরি করলো না, খাওয়া শুরু করলো। এরই মধ্যে ঋতু কল দিয়েছে। তাড়াতাড়ি খাবার শেষ করে ফোন রিসিভ করলো। ঋতু হাসি মুখখানা দেখে যেন সারাদিনের করা পরিশ্রম ভুলে যায় আদিব। ঋতু আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো জান? আর হ্যাঁ, সরি সোনা, অনেকদিন পরে রিয়া কল দিয়েছিল, ওর সাথে কথা বলছিলাম, তাই বিজি পেয়েছো তুমি। আদিব হেসে বলল, আমি বুঝেছি পাখি, সরি বলতে হবে না তোমাকে। এবার বলেন আমার পাখিটা কেমন আছে? শুয়ে শুয়ে দুজন আরও মিনিট 10 কথা বলল। সারাদিন ক্লান্ত শরীর বিছানা পেয়ে চোখ জোরে ঘুম নেমে আসলো আদিবের। আদিবকে বারবার হাই তুলতে দেখে ঋতু কোমল কণ্ঠে বলল, তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে সোনা? হ্যাঁ, একটু ঘুম আসে। আচ্ছা ঘুমাও, রাত জেগো না, আবার তো সকাল সকাল উঠে কাজে যেতে হয়। সারাদিন কত ধকল যাচ্ছে তোমার উপর দিয়ে, ঘুমিয়ে পড়ো যান। মা, গুড নাইট। ইস, তার পাখিটা কিছু বলার আগেই বুঝে যায় সবকিছু। কতটা ভাবে মেয়েটা তাকে নিয়ে, ভাবতেই ভিতর থেকে ভালো লাগা কাজ করছে আদিবের। স্বস্তিতে চোখ দুটো বন্ধ করে দিয়ে মৃদু হেসে বলল, ভালো থেকো পাখি, গুড নাইট পাখি। ঋতুই লাইন কেটে দিল। আদিব নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঋতুর সাথে সাথে অন্য ইমো নাম্বার থেকে দুঃসম্পর্কে চাচাতো ভাই জসিমকে ভিডিও কল দিল। জসিম অভিমানী কণ্ঠে বলল, এত সময় লাগে তোমার ঋতু বেবি? আমি যে তোমার অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। কাছে আসবে কবে বেবি? চলে এসো আমার কাছে বেবি, তোমাকে যে খুব বেশি প্রয়োজন। বলে ফ্লাইকে ছুঁড়ে মারল জসিম। ঋতু লজ্জা পেয়ে বলল, যা দুষ্ট, আসবো তো। আদিব আগামী মাসে টাকাটা পাঠালেই আসবো, তোমাকে ছাড়া এখানে আমারও ভালো লাগছে না। আচ্ছা যান, 2 দিন পরে বাড়ি আসতেছি আমি, আগে তোমার সাথে দেখা করব। তুমি আগের ঠিকানায় চলে এসো, আগের রুমে বুক করেছি। আচ্ছা ঠিক আছে জানো, অপেক্ষা করছি তোমার। আচ্ছা বেবি, আমাকে আরও কিছু টাকা বিকাশে পাঠিয়ে দাও প্লিজ, আমার কাছে হাত খরচ নেই, অফিসের বেতন এখনো পাইনি। 3 দিন আগে না 5,000 টাকা দিলাম, তা শেষ তোমার। হিসাব নিচ্ছ তুমি ঋতু? আচ্ছা লাগবে না, রাখছি। এই না না, আসলে এইভাবে বলিনি তো আমি, রাগ করো না জান, দাঁড়াও দিচ্ছি আমি এক্ষুনি। এই তো আমার লক্ষ্মী সোনামণি, ধন্যবাদ ডার্লিং, বলেই জসিম বাঁকা হাসল। আজ 2 বছর যাব জসিমের সাথে পরকীয়ায় আসক্তি ঋতু। জসিমের বউ আছে, তার উপরে 2টা বাচ্চাও আছে, তা রেখেও ঋতুর সাথে পরকীয়ায় জড়িত নিজের স্বার্থের জন্য। দুজনই খুব সতর্কভাবে চলে, যার ফলে এসব বিষয় কেউ জানতে পারেনি। বিবাহিত মেয়ে, তার উপরে একটা বাচ্চার মা, তাই এসব নিয়ে কেউ সন্দেহ করে না। তাছাড়া এই এমো নাম্বার আদিব জানে না, এতটাই বিশ্বাস করে বউকে, যার ফলে এসব নিয়ে কখনো ভাবেও না আদিব। তার বিশ্বাস ঋতু শুধু তারই, তার বাচ্চার আম্মু। কিন্তু বোকা পুরুষটা এটা জানে না, কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। সত্য কখনো চাপায় থাকে না, তা যেভাবেই হোক প্রকাশ হয়। অসচেতনতার ফলে আজ সুমনা বেগমের চোখে পড়ল, তবু এসব নিয়ে কোনো ভয় নেই ঋতুর। আদিবকে বলেও বিশ্বাস করবে না, তা বেশ জানা আছে ঋতুর। সুমনা বেগম সবসময় তার বাটন ফোনটার দিকে তাকিয়ে থাকে ছেলের ফোনের অপেক্ষায়। কিন্তু 2 দিন হয়ে গেল এভাবে, ছেলের একটা কল আসলো না। এমনটা নতুন না, মাঝে মাঝে যখন মন চায় মাকে কল দেয় আদিব। কয়েক মিনিট কথা বলেই ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন রেখে দেয়। তবুও সুমনা বেগম প্রতিদিন ছেলের ফোনের অপেক্ষায় করে। নিজের মুঠো ফোনটা সবসময় সাথে সাথে রাখে, যাতে একবার কল আসলেই রিসিভ করতে পারে। দুপুর গড়িয়ে বিকেল হলো। সুমনা বেগম আদিবাকে নুডলস রান্না করে দিচ্ছে। এই মেয়েটার সব খেয়াল সেই রাখে। হঠাৎ করে গলায় ঝোলানো ঝোলের ভেতর থেকে মুঠোফোনটা বেজে উঠল। সুমনা বেগম চটজলদি হাতের কাজ রেখে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ছেলের কণ্ঠে মা ডাকটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল তার। ব্যস্ত হয়ে এটা সেটা জিজ্ঞেস করছে তিনি। 2 মিনিট কথা বলার পরে আশপাশ করছে সুমনা বেগম। কি করে এত বড় একটা সত্যি ছেলেকে জানাবে সে? স্নেহময় কণ্ঠে ডাকলো, আদিব। হ্যাঁ মা, কিছু বলবে? তাড়াতাড়ি বলো, কাজের চাপ আছে, বেশি কথা বলা যাবে না। বাবা, বাড়িতে ফিরে আয়,
কতটা দিন তোকে দেখি না। আদিব বিরক্ত বোধ করলো। একরাশ বিরক্তি নিয়ে বলল, মা, তোমার সমস্যাটা কি বলো তো? বাসায় বসে বসে খাওতে কেবল, তাই টের পাও না। আমার চেহারা দেখলে তো আর পেট ভরবে না। দেশে গিয়ে খাওয়াবো কি তোমাদের? রাখছি, কাজ করব এখন। বাবা, রাখিস না। শোন শোন, আবার কি বলবে? এখানে আমার চেহারা দেখে তো আর টাকা দেয় না আমাকে, প্রচুর কাজ করতে হয়। তোমার আজাইরা কথা আর শোনার সময় নেই। সুমনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাদের জন্য এত কষ্ট করিস বাবা? যাকে কষ্ট করে নিজের সবগুলো টাকা দিয়ে দিস, সেই মানুষটা তোকে ঠকাচ্ছি বাবা। সময় থাকতে আমার কথা শুন বাবা, দেশে ফিরে আয়। মানে কি বলতে চাও তুমি? স্পষ্টভাবে বলো। সুমনা বেগম ইতস্ত বোধ করছে। আমতা আমতা করে বলল, তুই কষ্ট করিস বিদেশে বসে, এদিকে বৌমা বেগানা পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। আমি নিজ চোখে দেখেছি বাবা। মানসম্মত নষ্ট হওয়ার আগেই দেশে আয়। বলতে পারল না আর। আদিব ক্রোধিত কণ্ঠে বলল, মা, ছি, ছেলের সাথে এসব বলতে লজ্জা করে না? আমি জানতাম তুমি ঋতুকে পছন্দ করো না আমাকে বাড়ি নিবার জন্য, তাই বলে এইসব জঘন্য কথাগুলো বানিয়ে বলতে মিনিমাম লজ্জা করছে না তোমার? ঋতু এই জন্যই তোমাকে ভালো চোখে দেখে না। তোমার থেকে এমন কথা আশা করিনি আমি। আমার ঋতু কেমন আমি সেটা ভালো করে জানি। আমার বিশ্বাস এত ঠুনকো হয়নি যে যা ইচ্ছে বলবে তা বিশ্বাস করব। বলেই কল কেটে দিল আদিব। সুমনা বেগমের চোখ দিয়ে নীরবে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। ফোনটা হাতে নিয়ে এক পলক তাকিয়ে করুণ কণ্ঠে আক্ষেপ করে বলল, তোর এই অন্ধ বিশ্বাসের জন্য তুই ঠকে গেলি রে আদিব। আজও মানুষ চিনলি না তুই। মানুষকে বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। কেননা অন্ধবিশ্বাস করা ব্যক্তিরাই বিশ্বাসঘাতকতা করে। অবিশ্বাসী ব্যক্তিরা কখনোই বিশ্বাসঘাতকতা করতেই পারে না। মায়ের থেকে বই বেশি হয়ে গেল তোর কাছে আজকাল। যেদিন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে কে আপন কে পর, সেদিন বুঝবি। তবে সেদিন তোর কিছুর করার থাকবে না রে বাবা। রঙিন দুনিয়ায় এত অবুঝ মানুষগুলো যে দিন শেষে কঠিনভাবেই ঠকে যায়। এর মধ্যে ঋতু এসে পেছন থেকে বলল, ছেলেকে কান পড়া দিয়ে ভালো সাজতে আসছেন। মরার বয়স হয়েছে, তবুও বুড়ো বয়সে এসে এখনও কুটনামি করার স্বভাব গেল না। নিজের স্বামীকে খেয়ে পেট ভরেনি, এখন আমার সংসারটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পরক্ষণেই মুখ ঝামটা মেরে মেয়েকে কোলে নিয়ে রান্নাঘর থেকে চলে গেল ঋতু। সুমনা বেগম স্তব্ধ দাঁড়িয়ে রইল। ঘৃণায় ঋতুর সাথে কথা বলতেও রুচিতে বাধে তার। কিয়াতক্ষণ পরে বিনা বাক্যে নিজের রুমে এসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সুমনা বেগম। এই বুকটায় যে বড্ড বেশি কষ্ট জমা আছে তার, তাকে বলবে নিজের একান্ত কথাগুলো। দুনিয়াতে আপন বলতে যে তার কেউ নেই। প্রিয় মানুষটাও দুনিয়া থেকে চলে গেল সেই কবে। কেই বা শুনবে তার কষ্টের কথা? প্রতিবেশীর কাছে বলবে? তারা তো দেখবে আর মজা নেবে, যার ফলে ছেলের মান সম্মান নষ্ট হবে। তাই টু শব্দ পর্যন্ত করছে না ভদ্র মহিলা। আজ কথা নামক তীরগুলোর পরিমাণ বড্ড ব্যথাময়। ভেতরটা জুড়ে রক্তের স্রোত বইছে তার। সৃষ্টিকর্তা যদি তাকে একটা মেয়ে নামক জান্নাত দিত, মন খুলে নিজের মনের জমানো কথাগুলো অন্তত বলতে পারত। আজ বড্ড অভাববোধ করছে একটা মেয়ে। নিজেকে সব থেকে অসহায় মনে হচ্ছে তার। দুটো দিন গত হলো, আজ জসিম বাড়ি আসছে। সেই সাথে ঋতুর মনে চলছে তীব্র আন্দোলন। তার হৃদয় জুড়ে আনন্দের শিহরণ বইছে বারংবার। রুমে বসে নিজেকে পরিপাটি করছে। বিভিন্ন সাজসজ্জায় দামি শাড়ি চুরি পরে রেডি হয়ে নিল। রুম ডেটে যাচ্ছে, সেখানে তো আর সাদামাটাভাবে যাওয়া যায় না। তাই নিজেকে জড়িয়ে নিল কৃত্রিম রূপে। বারংবার আয়নায় নিজেকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। এরই মধ্যে ছোট্ট আদিবা ছোট্ট ছোট্ট হাত দিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে বলল, আম্মু, তুমি তোই দাঁত, এত সাজুগুজু করছো কেন? তোমালে মেলা সুন্দর লাগে। আমিও তোমার হাতে দাবো। বাচ্চা মেয়েটার কথায় মন করল না পাশানি মায়ের। সে তো অন্য পুরুষের কঠিনভাবে আসক্ত, সেখানে নিজের স্বামী সন্তান কি করে ভালো লাগবে? এর শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে নিজেও জানে না। হয়তো সেদিন নিজের করা পাপের জন্য জীবন বিনাশ ঘটবে আর আফসোস করবে। কেননা সৃষ্টিকর্তার আদেশ অমান্য করলে শাস্তি অনিবার্য। হয়তো সাময়িক সময়ের জন্য ছাড় দেন নিজেকে শুধরে নেবার জন্য, কিন্তু তিনি কাউকে ছেড়ে দেয় না। ঋতু মেয়ের আচরণে বিরক্তবোধ হলো। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে দিয়ে ধমক দিয়ে বলল, শয়তানের বাচ্চা, তোকে সব বলতে হবে। সবসময় এত জ্বালা ভাল লাগে না আমার। যা, তোর দাদির কাছে যা। ছোট্ট মেয়েটা মায়ের ধমক খেয়ে কেঁদে দিল। সুমনা বেগম আদিবার কান্নার আওয়াজ শুনে নিজের কাছেই ডেকে নিল।
দূর থেকে ঋতুকে এরূপে দেখে ভ্রু কুঁচকে ফেলল তিনি। সন্দিহান দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আজ দুদিন ধরে কেউ কারো সাথে কথা বলে না। এতে অবশ্য ঋতুর কিছু আসে যায় না, আরো ভালো হয়েছে তার। সকাল 10টা বেজে চলেছে। ঋতুকে এক্ষুনি বের হতে হবে। সুমনা বেগম নাতনিকে নিয়ে নিজের রুমে শুয়ে আছে। ঋতু একটু ওকি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই শুনুন, আমি একটু ব্যাংকে যাচ্ছি, আর বাসায় তো বাজার শেষের দিকে, সবকিছু গুছিয়ে ফিরতে দেরি হবে, তাই আদিবাকে সাথে নিচ্ছি না, ওর খেয়াল রাখেন। সুমনা বেগমের সন্দেহ তীব্র হলো। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে তাচ্ছিল্য করে বলল, বাসায় বাজার যা আছে তা তো আরো 10 দিন চলে যাবে ভালোই ভাবে। ব্যাংকে কি এমন কাজ যে সারাদিন লাগবে? নাকি ব্যাংকের নাম করে নতুন নাগরের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছ? বাসায় বসে বসে সব হাতের কাছে পান তো, তাই টের পান না। সব ঝামেলা তো আমাকে সহ্য করতে হয়। আপনার ছেলে তো আর এসে সব কাজ করে দিয়ে যায় না, আবার কথাও শোনান আমাকে। আজকে আদিব শুধু কল দিক, হয়তো আপনি বাসায় থাকবেন, না হয় আমি। ঝাঁঝালো কণ্ঠে বলল ঋতু, সে আর নতুন কি, এগুলোতে তোমার পুরনো অভ্যাস। এইটা আর বাসায় নরকে পরিণত হয়েছে, আর এই নরক থেকে আমিও মুক্তি চাই। ঋতু শুনেও শুনল না। এখন কথা বাড়ানোর সময় নেই তার। দ্রুত চলে গেল জসিমের দেওয়া ঠিকানায়। সুমনা বেগম ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ছাড়ল। সৃষ্টিকর্তার নিকট বারংবার নিজের মৃত্যু কামনা করছে। এই নরকে 1 সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না তার। সারাটা দিন রং তামাশায় একান্ত সময় পার করল ঋতু ও জসিম। বেলা গড়িয়ে গিয়ে সন্ধ্যার আভা ছড়িয়ে পড়ছে প্রকৃতির জুড়ে। দুজন মিলে ফ্রেশ হয়ে লিপকিস করে বিদায় নিল। আদিবা মায়ের জন্য কান্না করছে, মায়ের কাছে যাবে সে। সুমনা বেগম নানাভাবে থামানোর চেষ্টা করছে। এরই মধ্যে কয়েকবার ঋতুকে কল দিয়েছিল, কিন্তু রিসিভ হয়নি। এরই মধ্যে সন্ধ্যার পরে খালি হাতে ফুরফুরে মেজাজে বাসায় আসলো ঋতু। ঋতুকে দেখা মাত্রই সুমনা বেগম নির্লজ্জের মতো আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন তোমার? তুমি না বাজার আনতে গেলে? তাও ফিরলে খালি হাতেই, কোনো সমস্যা হয়নি তো? আর বললেন না, ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি আজ। তার মধ্যে আবার বাড়ি থেকে ভাবি কল দিয়েছিল ডাক্তার দেখানোর জন্য, তাই বাড়ি গিয়েছিলাম। তোমার ভাবি বেশি অসুস্থ নাকি? এখন কেমন আছে? ভালো আছে এখন। সুমনা বেগম আর কিছু বলল না, কেননা প্রায় সময়ই ঋতুর ভাবি অসুস্থ থাকে। বাসায় আর কেউই নেই। ঋতুর বাবা মা একজনও বেঁচে নেই। একটা মাত্র ভাই, সেও চাকরির জন্য ঢাকা থাকে। প্রায় সময়ই ভাবির কথা বলে এখানে সেখানে যায় ঋতু। আদৌ কোথায় যায় তার কখনো জানা হলো না সুমনা বেগমের। উনি ঋতুর কথায় বিশ্বাস করে নিল। পরক্ষণে আদিবা মাকে দেখে জাপটে ধরল মায়ের গলা। মেয়ের উপরে একরাশ বিরক্ত হলো, তবুও কোলে করে নিজের রুমে চলে গেল। জসিমকে একটা টেক্সট জানিয়ে দিল বাসায় পৌঁছেছে সে। কিছু সময় বিশ্রাম করে নিজেকে ঠিক করে নিল। আদিবা এর মধ্যে ঘুমিয়ে গিয়েছে। নিজেও ডিনার করে নিল। ডাটা অন করে আদিবের সাথে কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল ঋতু। আজও মায়ের নামে কটু কথা বানিয়ে বলতে ভুল হলো না তার। এভাবে চলছে দিন। দিন গিয়ে মাসে পরিণত হলো। একটা মাস গত হয়ে গেল। এর মধ্যে আদিব একটাবারও কল দিল না মাকে। সুমনা বেগম নানান টেনশনে অসুস্থ হয়ে গিয়েছে। সারাক্ষণ মনটা আকুপাকু করছে ছেলেটার সাথে একটু কথা বলার জন্য। রোজ অপেক্ষা করে ছেলের কল আসবে বলে, কিন্তু এই অপেক্ষার যে অবসান ঘটছে না। সারাদিন মনটা উদাসীনভাবে ছটফট করে ছেলেটার জন্য। ঠিকভাবে খাওয়া দাওয়া অবধি করতেও পারছে না ছেলের চিন্তায়। তবুও নামাজ পড়ে প্রতিনিয়ত ছেলের মঙ্গল কামনা করছে। হ্যাঁ, এরাই হচ্ছে মা। মাঝরাতে আদিবার চিৎকার করা কান্নার আওয়াজ কর্ণগহরে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল সুমনা বেগমের। এমন কান্না কেন করছে মেয়েটা? তড়িঘড়ি করে উঠে চিন্তিত হয়ে ঋতুর রুমের কাছে গেল। হাঁক ছেড়ে ডাকলো, বৌমা, আদিবা এমন করে কাঁদছে কেন? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসলো না। দরজা খোলাই আছে। অন্ধকারে হাতড়িয়ে সুমনা বেগম রুমে প্রবেশ করলো। রুমের লাইট জ্বালাতেই আটকে উঠলেন তিনি, কারণ ঋতু রুমে নেই। নেই, কোথাও নেই ঋতু। মুহূর্তেই মনটা কোডাক দিল। আদিবাকে কোলে নিয়ে বাড়ির প্রত্যেকটা রুম, ওয়াশরুম হন্য হয়ে খুঁজল, কিন্তু ঋতু নেই। তবে কি কোথাও চলে গেল না তো? ভাবতে পারছে না সুমনা বেগম। নাতনির মুখের দিকে তাকিয়ে কলিজা মোচড় দিয়ে উঠল তার। ইস, এ বাচ্চা মেয়েটা মা ছাড়া কিভাবে থাকবে? এত রাতে কি করবে সে? আপাতত আদিবার কান্না থামাতে হবে। দ্রুত রান্নাঘরে গিয়ে দুধ গরম করে খাইয়ে দিল। মেয়েটাকে বুকের সাথে চিপে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সুমনা বেগম। কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল ছোট্ট আদিবা। সুমনা বেগম নাতনির মুখের দিকে তাকিয়ে ছটফটিয়ে কাটিয়ে দিচ্ছে বাকি রাতটুকু। তার চোখে আর ঘুম ধরাই দিল না। উদাসীন হয়ে সৃষ্টিকর্তার নিকট বারংবার প্রার্থনা করছে সকাল হতেই যেন ঋতু বাড়িতে আসে, কোথাও যেন না যায়। সকাল হতে না হতে সারা পাড়ায় রটে গেল ঋতু ও জসিম পালাতে গিয়ে ধরা পড়েছে। জসিমের বউ রাতে টের পেয়ে লোক দিয়ে ধরিয়েছে। জসিমকে আচ্ছা মতো মেরেছে লোকজন। ঋতু মেয়ে বলে কেউ গায়ে হাত তোলেনি, তবে যাচ্ছে তাই বলে গালি দিচ্ছে আর ছি ছি করছে লোকজন। এলাকার চেয়ারম্যান বাড়িতে দুজনকে আটকে রাখা হয়েছে শেষ রাতে। বেলা হলে বিচার করবে এলাকার চেয়ারম্যান সাহেব। সকাল সকাল এমন একটা খবর পেয়ে স্তব্ধ হয়ে গেল সুমনা বেগম। মান সম্মান আর থাকলো না তাদের। বেলা 10টায় চেয়ারম্যান বাড়িতে অনেক লোকজন গিজগিজ করছে। ঋতু কান্নাকাটি করে মাপ চাইছে সবার নিকট। জসিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর জসিমের বউ, বাচ্চা, ছেলে মেয়ে দুটোই কাছে। এখানে উপস্থিত রয়েছে সুমনা বেগম ও আদিবা। এত মানুষজন, তার উপরে অনেকক্ষণ পরে মাকে দেখে মায়ের কোলে যাবে বলে কাঁদছে আদিবা। সবার দৃষ্টি আদিবার দিকে স্থির। এইটুকু ছোট্ট একটা মেয়ে রেখে কি করে মানুষ এত বড় জঘন্য কাজ করে ভাবাচ্ছে সবাইকে। পরক্ষণেই চেয়ারম্যান সাহেব বলল, এই বিষয়ে আদিবকে জানানো উচিত। এত বড় ঘটনার পরে এই মেয়েকে ভরসা করা যায় না। এদের দুজনকে শাস্তি পেতেই হবে। আদিবের মতামত জানতে হবে এই বিষয়ে। তার কি সিদ্ধান্ত? যেহেতু তার স্ত্রী, তার অধিকার সব থেকে বেশি, তার মতামত নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। কি বলেন আপনারা? কয়েকজন মুরব্বীদের উদ্দেশ্য করে বলল। তারাও হ্যাঁ সূচক জবাব দিল। এমতো অবস্থায় ঋতু সবার সামনে শাশুড়ির পা জড়িয়ে ধরে কান্না করে বলল, আম্মা, আমাকে ক্ষমা করে দিন। তাদের আদিবকে জানাতে না করেন। আমার ভুল হয়ে গিয়েছে আম্মা, এবারের মতো ক্ষমা করে দিন। আমার বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। মায়ের এমন অবস্থা দেখা আদিবারও জোরে জোরে কাছে। সুমনা বেগম থামাতে পারছে না, তাই বাধ্য হয়ে ঋতুর কোলে দিল। মেয়েকে কোলে দিয়ে লোক দেখাতে কপালে চোখে মুখে অজস্র চুমু খেল ঋতু। মায়ের আদর পেয়ে ছোট্ট আদিবার কান্না থেমে গেল। সুমনা বেগম ছোট্ট বাচ্চা নাতিটার মুখের দিকে চেয়ে সমাজের মানুষ, লোকলজ্জা, মান সম্মানের কথা বলে সবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিল। ঋতুকে সাথে করে বাড়ি নিয়ে আসলো। জসিমকে বারবার সতর্ক করে তাকেও ছাড়িয়ে দিল জসিমের বউ বাচ্চারা। বাড়িতে এসে জসিম মনের রাগ ক্ষোভ মেটাতে বউটাকে ইচ্ছে মতো মারল আর অকথ্য ভাষায় গালাগালি করল। বাচ্চা দুটার মুখের দিকে তাকিয়ে এই মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করছে জসিমের বউ শিলা। দিন 15 মতো চলে গেল। জসিমের সাথে কয়েকদিন যোগাযোগ বন্ধ রাখলেও পুনরায় বেশ সতর্কভাবে যোগাযোগ কন্টিনিউ করছে দুজন। সুমনা বেগম চোখে চোখে রাখে ঋতুকে। এসব বিষয়ে উনি কিছু টের পায়নি। আর কথায় আছে না, কয়লার ময়লা জানা ধুইলে, মানুষের স্বভাব জানা মরলে। চোর চুরি করলে কতক্ষণ পাহারা দিয়ে রাখা যায়। এদিকে জসিমের জেদ চেপেছে ঋতুকে, তার চাই চাই, যে করে হোক। আদিবের ইমো নাম্বার জানতো জসিম। কিছু একটা ভেবে বাঁকা হাসল। ঋতুর তার একান্ত সময়ের কিছু ভিডিও করেছিল ঋতুর অজান্তে। সেগুলো সব আদিবকে পাঠিয়ে দিল। আজ শুক্রবার, আদিবের ছুটির দিন, যার ফলে সারাদিন অনলাইনে সময় কাটাচ্ছিল আদিব। হুট করে এমতে অচেনা নাম্বার থেকে কিছু ভিডিও ফুটেজ আসলো, যা দেখে আদিবের গোটা দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গেল। মাথার উপরে বিশাল আকাশটা ভেঙে পড়ল। মনে হচ্ছে নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না এটা তার ঋতু। না না, হতে পারে না বলে পাগলের মতো চিৎকার দিয়ে উঠল। কোনো এক পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় ভিডিওতে স্পষ্ট ঋতুকে দেখা যাচ্ছে, কিন্তু পুরুষটির মুখ দেখা যায়নি। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে আদিবের। মাথায় বারংবার ঘুরপাক খাচ্ছে দৃশ্যগুলো। ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। হাতের মোবাইলটা গায়ের সমস্ত শক্তি ছুড়ে মারল ফ্লোরে। মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুঠোফোনটা। নিজের চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো আদিব। কি করে এমন জঘন্য পাপ কাজ করতে পারল ঋতু? ভাবাচ্ছে তাকে। এর জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বিদেশে পড়ে আছে, আর সেই মানুষটা তাকে এমনভাবে ঠকালো। কি করেনি সে ঋতুর জন্য? তার বিনিময়ে কি এগুলো তার প্রাপ্য? ঋতুকে এখন এক কালনাগিনী সাপ মনে হচ্ছে, যে নিখুঁতভাবে অভিনয় করে আদিবের জীবন ধ্বংস করে দিল। হৃদয়ের অনুভূতিরা আর জীবিত নেই, মরে গেছে তারা, মরে গেছে। শুধু দেহটা বেঁচে আছে। অন্ধবিশ্বাসের কাছে বাজেভাবে ঠকে গিয়েছে মানুষটা।
কষ্টের বুকটা ভারী হয়ে গেল ছেলেটার। এতটা অধপতন হয়ে গিয়েছিল তার, ঠিক ব্যাঠিক বিবেচনা না করে অন্ধের মতো বিশ্বাস করেছে অর্ধাঙ্গিনীকে। এটাই কি তাহলে তার অন্ধবিশ্বাসের প্রাপ্য? মস্তিষ্ক যেন বারংবার উত্তর দিচ্ছে হ্যাঁ। মুহূর্তে মায়ের সাথে করা আচরণ, অন্যায়গুলো মাথা চাপা দিল আদিবের। এই তো সেদিনও মায়ের সাথে ঋতুকে নিয়ে বড়াই করেছিল। মায়ের বলা প্রত্যেকটা কথাই যেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আদিব। হৃদয়টা জুড়ে অনুতপ্তের আগুনে জ্বলছে তার। মা কি ক্ষমা করবে তাকে? এত কষ্ট দিবার পরে কোন মুখে ক্ষমা চাইবে সে? একাধিক প্রশ্নে সে মস্তিষ্কে হানা দিয়েছে। না ভাবতে পারছে না আর কিছু, মাথাটাই অসহ্য যন্ত্রণা করছে। চোখ দুটো নিস্তেজ হয়ে বন্ধ হয়ে আসলো। দুটো দিন কেটে গেল এমন অসহ্য যন্ত্রণা নিজের মধ্যে পুষে। অতিশোকে পাথর হয়ে গেল ছেলেটা। কাজকর্ম করার শক্তি একেবারেই নেই। নিজেকে ঘর বন্দি করে নিল, সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। একমাত্র নিকোটিনের ধোয়া হলো সঙ্গী। রুমমেটরা কিছু জিজ্ঞেস করলে কৌশলে এড়িয়ে যায়। এসব কি কাউকে বলার মতো ঘটনা? এসব বললে যে লোকে তার পুরুষত্ব নিয়ে কথা শোনাবে, ছি করবে। পুরুষের কাছে এটি মারাত্মক লজ্জাজনক ঘটনা। আধার রাতে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশের দিকে তাকিয়ে রইল আদিব। কোনো কিছু ভালো লাগে না তার। মায়ের কণ্ঠটা শোনার জন্য মনটা ভীষণ ছটফট করছে আদিবের। আজ কতটা দিন মায়ের কণ্ঠটা শুনে না সে। সিগারেটে ফেলে দ্রুত রুমে আসলো। পুরনো একটি ফোন ছিল, তাতে নিজের সিম ভরে নিল। ভুলবশত হাতের টাচ স্ক্রিনে লেগে ডাটা অন হয়ে গেল। পরক্ষণেই ঋতুর একাধিক কল, মেসেজ এসেছে। এমন একটা ভাব যেন আদিব ছাড়া বড্ড অসহায় সে। আগে এসব দেখলে অধর কোণে মিষ্টি হাসি ফুটত। আজ ঘৃণা হচ্ছে আদিবের। এত অভিনয় কেন করছে? নাকি মেয়েরা এমনই নিখুঁত অভিনেত্রী? ভাবতে আদিবের রাগ উঠল আবারও। কয়েক মিনিটের মধ্যেই ঋতুর কল আসলো। আদিব রিসিভ করলো না, কিন্তু বারংবার কল দিচ্ছে ঋতু। আদিবও তাচ্ছিল্য করে হেসে অভিনয়ের শেষ অংশ দেখার জন্য বাধ্য হয়ে রিসিভ করলো। ভিডিও কলে ঋতুর মুখটা ভেসে আসলো। ভুলেও একটিবার সেদিকে তাকায়নি আদিব। ঋতু ব্যস্ত হয়ে বলল, তোমার কি হয়েছে আদিব? তুমি ঠিক আছো? কিছু হয়নি তো? দুটো দিন অনলাইনে আসলে না কেন? জানো আমার কত টেনশন হচ্ছিল। আমার দিকে তাকাও আদিব, কথা বলো জান। তুমি এমন করলে আমার ভাল লাগে না, বুঝতে পারছো তুমি? এসব আদিক্ষেতা দেখে মুহূর্তে ভীষণ রাগ উঠল আদিবের। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, বন্ধ কর তোর নাটক, বাড়ি আসি, যা কথা সামনাসামনি হবে। এভাবে রেগে আছো কেন জান? আর কি বলো, বাড়িতে আসবে মানে? আরো 2 বছর থাকো। কেন? আমি বাড়িতে আসলে তোর নাগরের সাথে নষ্টমী করতে পারবি না, এই জন্য নিষেধ করিস? ভয় নেই, তুই মুক্ত ঋতু। আমার জীবন থেকে তোকে মুক্ত করে দিলাম। যত পারিস উড়ে বেড়া, কেউ বাধা দিবে না তোকে। আতঙ্কিত হয়ে উঠল ঋতু। আদিব জানল কি করে? মিনমিন করে কোমল কণ্ঠে বলল, এসব কি বলছো আদিব? তুমি ছাড়া। বলতে পারল না ঋতু। আদিব রাগের চোটে চিৎকার দিয়ে বলল, চুপ চুপ, একদম চুপ। খবরদার আর একটাও মিথ্যে কথা বলবি না। এই আদিবকে চিনে না ঋতু। হিংস্র কোনো সিংহের মতো লাগছে আদিবকে, যে হাতের কাছে যাকে পাবে মুহূর্তে শেষ করে দিবে। ঋতু ভয়ে ভয়ে বলল, আমার ভুল হয়েছে আদিব, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি নিজেকে শুধরে নেব। মাথা ঠান্ডা করো আদিব প্লিজ। একটা ভুল করিসনি তুই, পাপ করেছিস, মহা পাপ করেছিস, অন্যায় করেছিস, আমাকে ঠকিয়েছিস, পরকীয়া নামক অবৈধ সম্পর্কে জড়িয়েছিস। এরপরও ক্ষমা করব তোকে? হাহা। আরে তোর যদি এতই কামনা বাসনা জেগেছে আমাকে বলতি, আমি বাড়ি আসতাম। আমি পুরুষ হয়ে শুধু তোর জন্য নিজের কামনা, শখ, আহ্লাদ সব বিসর্জন দিয়ে বছরের পর বছর বাহিরে পড়ে আছি। আমার কথা ভাববি কেন তুই? আমি তো তোর টাকা ইনকামের মেশিন মাত্র। তোর কথা শুনে নিজের অভাগা মাটার সাথে অন্যায় করেছি। কেন এমন করলি আমার সাথে ঋতু? কেন কেন? অশ্রুগুলো গড়িয়ে পড়ল ছেলেটার গাল বেয়ে। অসহায়ত্বতায় ঘিরে ধরেছে তাকে। নিজেকে সামলে নিয়ে পুনরায় আবার বলল, দোষটা আসলে আমারই, তোর দোষ না। বড় ভালোবেসে, শখ করে, আদর করে, যত্ন করে তোকে পাখি বলে ডাকতাম। ভুলে গিয়েছিলাম যে পাখি এক ডালে বেশি দিন বাসা বাঁধে না। তুই মুক্ত ঋতু, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তোর মুখ দেখতে চাই না আর। আমার বাড়ি থেকে চলে যা। আল্লাহ যেন আর কোনোদিন তোর মুখটা না দেখায় আমাকে। ঋতু রেগে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, বুঝে বলছিস তো ফকিন্নির বাচ্চা? ভুলে যাস না, তোর সবকিছু আমার নামে। আদিব কোনো প্রত্যুত্তর করল না, লাইনটা কেটে দিল।
যেখানে সঙ্গে মানসিক শান্তি না হয়ে মানসিক যন্ত্রণার কারণ হয়, সেখানে টাকা পয়সা নিতান্তই তুচ্ছ। আদিব রুম থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ভারী কয়েকটা নিঃশ্বাস ছেড়ে আনমনে বলল, আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম, তাই তো বুঝিনি তোমার ছলনা। ভুলে গিয়েছিলাম সমুদ্রের বালুচরে যতই শক্ত খুঁটির বাসা হোক না কেন, ঢেউয়ের বুকে মিলিয়ে যায় একদিন ঠিকই। আমিও বালুচরে ঘর বাঁধার মতো তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। তুমি সময়ের সাথে ঠিকই মিলিয়ে গেলে। সমুদ্রের ঢেউয়ের মতো তুমি এসে তছনছ করে দিলে আমার জীবনকে। সমুদ্রের ঢেউ হয় খুবই নিষ্ঠুর, ভাসিয়ে নিয়ে যায় সব। তেমনি অন্ধবিশ্বাস অন্ধ করে ভালোবাসার ঘর করে তাসের ঘর। ইস, ভালোবাসা বলছি, এটা তো ভালোবাসা নয়। তবে ভালোবাসা কারে কয়? যে সম্পর্ক নেয় কোনো অবিশ্বাস, দুটি মনের মাঝে গড়ে ওঠে স্বপ্ন, পূর্ণতা পায় একদিন বাস্তব রূপে, তাই হয়তো ভালোবাসা। যে সম্পর্ক সবসময় ছলনা দিয়ে হয়, তবে তাকে কি বলে জানো তো? বলতে পারো কেউ? সেই সম্পর্কের নাম, যে সম্পর্ক দিয়ে যায় অশ্রুঝরা বেদনা। আচ্ছা, ভালোবাসার মানুষগুলো কেন একসময় এত নিষ্ঠুরতার প্রমাণ দেয়? কেন বা মিষ্টি মধুর কথায় মন ভুলিয়ে ধীরে ধীরে পাষাণ হৃদয় প্রমাণ করতে উন্মাদ হয়? বলতে পারো? পারবে না, কারণ এমন কম বেশি সবার জীবনে ঘটে থাকে, উত্তর মেলে না কারো। উত্তর জানা নেই, তবে বলতে পারি, অন্ধবিশ্বাস কাউকে করতে নেই। এদিকে ঋতু ফুঁসছে কোদে। আজই এর একটা বিহিত করতে হবে। জসিমকে জানিয়ে নিজের ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিল। জসিম তাকে বিয়ে করবে বলে জানালো। জসিম তো এটাই চেয়েছিল। এই রাতে বেরিয়ে পড়ল ঢাকা জসিমের কাছে। ছোট্ট মেয়েটা ফেলে গেল, একটিবার ভাবল না মেয়েটার কথা। সুমনা বেগম হাতে পায়ে ধরেও রাখতে পারল না ঋতুকে। ছোট্ট নাতনিটাকে বুকে জড়িয়ে কাঁদছে সে। এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে? নির্ঘুম রাত পার করছে সুমনা বেগম। হঠাৎ মুঠোফোনটা বেজে উঠল। রিসিভ করতে আদিবের কণ্ঠ থেকে অসহায়ভাবে মা ডাক শুনে সুমনা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। দীর্ঘ কতটা দিন পরে এই ডাকটা কর্ণকুহরে পৌঁছালো তার, যেখানে তার খুশি হবার কথা, কিন্তু মোটেও খুশি হয়নি, বরং আজ আতঙ্কিত হয়ে উঠল সে। কি করে আজকে সত্যিটা বলবে সে? কোনো বাক্য ব্যয় না করে চুপ করে আছে সে। আদিব বাচ্চাদের মতো কেঁদে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমাকে কি একটিবার ক্ষমা করবে মা? প্লিজ মা, ক্ষমা করো আমাকে। তোমার সাথে যে মহা অন্যায় করেছি আমি, অন্ধবিশ্বাস করে ঠকে গিয়েছি আজ আমি। সব হারিয়ে আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি মা। তোমার সাথে করা অন্যায়ের, এই পাপের প্রায়শ্চিত্ত করার একটি সুযোগ দাও মা। আমি ভালো নেই মা, তুমি একটিবার ক্ষমা করো। কথা দিচ্ছি আর কখনো তোমার বিরুদ্ধে যাব না। একটা সুযোগ দাও আমাকে। এই পৃথিবীতে তুমি ছাড়া আপন বলতে কেউ নেই মা, কেউ নেই। ছেলের অসহায়ত্ব অবস্থা মা হয়ে কি করে সহ্য করবে তিনি? ছেলের ওপরে যে তার কোনো রাগ অভিমান নেই। নিজেও আসলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছেন তিনি। নিজেকে সামলে নিয়ে ছেলেকে বলল, বাবা, ঋতু। থামিয়ে দিয়ে আদিব বলল, আমি সব জানি মা, তুমি বলো আমাকে ক্ষমা করে দিয়েছো। এভাবে বলিস না বাবা, তোর ওপরে আমার কোনো রাগ কিংবা অভিমান নেই। শত অন্যায় করার পরেও মা বলে ডাক দিলে সন্তানের ওপরে যে মায়েরা রাগ করে থাকতে পারে না। আরও অনেক সময় কান্নাকাটি করে মায়ের নিকট ক্ষমা চাইল আদিব। নিজের কষ্টগুলো মায়ের আদরে কণ্ঠ শুনে অস্ত্র দিয়ে বিসর্জন দিয়ে দিল। মায়ের নিকট মিনতি করে নিজের মেয়েটাকে দেখে রাখতে বলল। 6টা মাস হয়ে গেল। আদিবকে ডিভোর্স দিয়ে জসিমকে বিয়ে করে দিব্যি সংসার করছে ঋতু। ঋতুর টাকায় জসিমেরও বেশ ভালো দিন যাচ্ছে। নতুন নারীতে আসক্ত হয়ে স্ত্রী সন্তানের একটি খোঁজ অব্দি রাখে না জসিম। শিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোরকম দুমুঠো ভাতকে দিন পার করে। ঋতু ভালো থাকলেও শুধু ভালো নেই আদিব। গভীর রাতে ঋতু যখন জসিমের ভালোবাসায় ডুবে যায়, এদিকে আদিব ডুব দেয় নিকোটিনের ধোঁয়ায়। কত শত স্মৃতিকে নিয়ে নির্ঘুম রাত পার করে সে। আর শুধু আদিবের মতো ঠকে যাওয়া ছেলেগুলোই জানে, মা মেয়েটার জন্য নিজেকে বাঁচিয়ে প্রয়োজনে তাগিদে কাজ করছে। না হয় সেই কবে নিজেকে শেষ করে দিত। জীবিত লাশ হয়ে মরে মরে বেঁচে আছে ছেলেটা, তবুও নিত্য নিয়ম করে মিথ্যে হাসি দিয়ে বলছে, আমি ভালো আছি মা। আদৌ সে ভালো নেই। সারাদিন কর্ম ব্যস্ততায় সময় চলে গেলেও রাতটা কাটে বিষণ্ণতায়। দুপুরের ভ্যাবসা গরমে জনজীবন ওষ্ঠাগত, কিন্তু জসিমের মন পুলকিত। কিছু পেতে হলে একটু আধটু কষ্ট সহ্য করতে হয়। উত্তপ্ত রোদের মধ্যে মার্কেটে এসে ঘুরে ঘুরে ঋতুর পছন্দ মতো শাড়ি, চুড়ি ইত্যাদি কিনে নিল।
ঋতুকে একটা দারুণ সারপ্রাইজ দিবে বলে, কেননা আগামীকাল পহেলা বৈশাখ। অবশ্য টাকাটা ঋতুর কাছ থেকেই নেওয়া। যার টাকা দিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারা ভীষণ খানামন্দ না। ঋতু বাসায় রয়েছে, দুপুরের জন্য রান্না করতে লাগলো। এখন থেকে সবসময়ই জসিমের জন্য নিজ হাতে রান্না করে। আজও নিজে বাজার করে জসিমের পছন্দ অনুযায়ী সব রান্না করছে, আর ভাবছে তার প্রাণপ্রিয় স্বামীর কথা। রোদের মধ্যে মানুষটা কোথায় গেল? অতি ভালোবাসায় মনটা যেন আনচান করছে জসিমের জন্য। একরাশ উদাসীনতা, চিন্তা ভাবনা নিয়ে রান্না কমপ্লিট করলো। এর মধ্যে ডোরবেল বেজে উঠল। ঋতু হাসি মুখে দরজা খুলে দিল। জসিমকে দেখা মাত্রই ব্যস্ত হয়ে গেল। নিজের ওড়না দিয়ে যত্ন করে গায়ের ঘামটুকু মুছে দিয়ে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। জসিমও হাসি মুখে উত্তর দিল। জসিম চেয়ারে আইসি ভঙ্গিতে বসে ক্লান্ত স্বরে বলল, যে গরম পড়েছে আজ, শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে ঋতু সোনা। এই গরমের মধ্যে বাহিরে কেন গিয়েছ? শাসিয়ে বলল ঋতু। অতঃপর দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসলো। জসিম কয়েক চুমুক খেয়ে ঋতুকে একটু দিল। ঋতু হাসি মুখেই খেয়ে নিল। খালি গ্লাসটা হাতে নিয়ে রান্নাঘরে যাবার জন্য পা বাড়ালো ঋতু। অমনি জসিম পেছন থেকে হাত ধরে নিজের কাছে নিয়ে নিল। শপিং ব্যাগ থেকে কিনে আনা জিনিসগুলো বের করে নেশালো কণ্ঠে বলল, ফাল্গুনী ভালোবাসায় বৈশাখী, খুব যত্নে পড়া টিপ, আর কাজল কালো চোখ, অগোছালো শাড়ি, সব তোমার নামেই হোক। এত কিছু দেখে ঋতু ভীষণ আনন্দিত। টুপ করে জসিমের গালে শীতল অধর ছুঁয়ে দিল। এমন করে কোনোদিন আদিব তাকে সারপ্রাইজ দেয়নি, অথচ জসিম তাকে কতটা ভালোবাসে। মনে মনে তৃপ্তির ঢেকুর গেল ঋতু। পরদিন খুব সকালে ঋতু গোসল করে জসিমের আনা শাড়ি চুড়ি পরে রেডি হয়ে নিল। জসিমের রেডি হয়ে কিছুক্ষণ পরে দুজন মিলে ঘুরতে বের হলো। সারাদিন প্রেমিক প্রেমিকার মতো এটা সেটা কিনে ঘুরে ঘুরে কাটালো সময়টা। এজন্য এক অচেনা সুখ। জীবন এত রঙিন কেন? জসিম জীবনে না আসলে হয়তো কাশিনকালে জানা হতো না। রাতে বাহির থেকে খেয়ে আসলো দুজন। ক্লান্ত থাকায় গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। তাদের যে ছেলেমেয়ে আছে তা যেন বেবালন দুজনেই ভুলে গিয়েছে। ভুলবশত মনে পড়ে না পুরনো স্মৃতি। রাতের আধার তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। হঠাৎ ছোট্ট আদিবা ঘুমের মধ্যে দাদিকে হাতড়িয়ে ধরে, আম্মু আম্মু বলে কান্না করে উঠল। সুমনা বেগমের ঘুম ভেঙে যায় আদিবার কান্নায়। নাতনিটাকে বুকের মধ্যে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা নতুন না, মায়ের জন্য রোজ কান্না করে মেয়েটা। সারাদিন ভুলিয়ে রাখতে পারলেও রাতে প্রতিদিন মায়ের সাথে ঘুমাবে বলে বায়না ধরে। সুমনা বেগম ছোট মেয়েটার অসহায়ত্ব সহ্য করতে না পেরে কেঁদে উঠল নিঃশব্দে। কয়েকটি মাস ধরে তার শরীরটা ভালো যাচ্ছে না। বিভিন্ন চিন্তায় হার্টের সমস্যাটা বেড়েছে। নাতনিটার খেয়াল নিতে পারছে না আগের মতো। একটুতেই যেন হাঁপিয়ে যায় আজকাল। আজানের মধুর ধ্বনি কানে আসতে ঘুম ভেঙে গেল আদিবের। শেষ রাতে একটু ঘুমিয়েছিল, তাও ঘুমটা ভেঙে গেল। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আদিব। সবকিছু অসহ্য লাগে তার। সবকিছু এত তিক্ত কেন? জীবনের হিসাব মিলছে না তবুও দেরি করল না। উঠে ফ্রেশ হয়ে নিল, নামাজ আদায় করে নিল। মোনাজাতে নিজের না বলা কথাগুলো কেঁদে কেঁদে সৃষ্টিকর্তার নিকট জমা দিল। অতপর সকাল ও দুপুরের জন্য রান্না করে নিল। সকাল 7টা বেজে গেছে। সবকিছু গোছাতে তাড়াহুড়ো করে দুটো ভাত খেয়ে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। একটু দেরি হলে মালিকের অকথ্য ভাষায় গালাগালি শুনতে হয়, তবুও প্রয়োজনের তাগিদে মানিয়ে নিতে হয়। প্রবাসী জীবনটা কি এতই সোজা? কঠোর পরিশ্রম করতে হয়, তবেই পারিশ্রমিক মিলে। এত কষ্ট করে রোজগারের টাকাটা নিজে ভোগ করতে পারল কই? মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া নারীকে বিশ্বাস করে ঠকে গিয়েছে ছেলেটা। প্রিয়জন, টাকা সব হারিয়ে নিঃস্ব আছে, অথচ তার পারিশ্রমিক বিনা কষ্টে অন্যকে অনায়াসে ভোগ করছে। বাংলাদেশে সকাল 10টা বাজে। ঋতু 2 কাপ কফি বানিয়ে জসিমের পাশে এসে খাটের উপরে বসল। জসিম কোনো এক অজানা কারণে চিন্তিত ভঙ্গিতে মন খারাপ করে বসে আছে, কিন্তু কারণটা ঋতু জানে না। ঋতু কফির মগ দুটো পাশে রেখে জসিমের গালে হাত দিয়ে বলল, কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ করে বসে আসো যে? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কি হয়েছে আমার সাথে শেয়ার করো প্লিজ। জসিম হতাশ কণ্ঠে বলল, এভাবে বসে বসে তো খাওয়া যায় না ঋতু, আমার একটা কাজ করতে হবে। তো করো, সমস্যা কি? এতে চিন্তার কি আছে? আসলে চেয়েছিলাম একটা ব্যবসা শুরু করব, তুমি কি বলো? এটা তো ভালো আইডিয়া, শুরু করো। এবার জসিম ঋতুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে ব্যবসা করতে তো ক্যাশ লাগে, আমার কাছে তো টাকা পয়সা নেই।
তুমি যদি দিতে, ব্যবসায় লাভ হলে আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দিতাম। ঋতু জসিমের উষ্ণতার ছোঁয়া পেয়ে পরম আবেশে চোখ বন্ধ করে ফেলল। কিছু একটা ভেবে অভিমানী কণ্ঠে বলল, এভাবে বলছো কেন জসিম? আমার টাকা মানে তো তোমার টাকা। তবুও জসিমকে থামিয়ে দিয়ে গাল টেনে ঋতু আদরের সুরে বলল, এজন্য বুঝি আমার বাবুটার মন খারাপ? তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ব্যবসা শুরু করো, টাকার ব্যবস্থা হয়ে যাবে। জসিম আবেগাত্মক হয়ে ঋতুকে জড়িয়ে ধরে চুমু খেল। ঋতু নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, এই কি করছো এখন? ছাড়ো আমাকে। সারাদিন শুধু দুষ্টুমি না, কফি ঠান্ডা হয়ে যাচ্ছি তো। জসিম বাঁকা হেসে ছেড়ে দিল ঋতুকে। ঋতু জসিমের হাতে একটা মগ দিয়ে নিজেও একটা নিল। জসিম ফু দিয়ে লম্বা চুমুক দিল কফিতে। দুপুরে খাবার জন্য 1 ঘন্টার জন্য ক্লান্ত দেহ বিষণ্ণ মন নিয়ে বাসায় ফেলল আদিব। বাসায় এসে মাকে ভিডিও কল দিল। কয়েক মাস আগে মাকে একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠিয়েছে। সারাটা দিন সময় হয়ে ওঠেনি। এখন একটু সময় করে মা মেয়েটার অবয়টা দেখার জন্য মনটা ছটফট করছে। 2 বার কল দিতে হাঁপাতে হাঁপাতে রিসিভ করলো সুমনা বেগম। নাতনির পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছেন তিনি। মাকে মন হাঁপাতে দেখে মন ক্ষুণ্ণ হলো আদিবের। সারা জীবন গেল বয়স্ক মহিলারা দুঃখে দুঃখে, শেষ বয়সটায়ও একটু শান্তি পেল না। এখন শরীরটাতেও ভালো যাচ্ছে না। মুহূর্তেই মাকে হারানোর ভয়ে কলিজাটা মোচড় দিয়ে উঠল আদিবের। পৃথিবীতে আপন বলতে আছে শুধু মাটা। তাকে হারালে সে বাঁচবে কি নিয়ে? আর কিছু হারানোর ক্ষমতা কিংবা শক্তি দুটোই একেবারেই নেই তার। এসব যখন ভাবছে আদিব, সুমনা বেগম কোমল মাখা স্নেহময় কণ্ঠে বলল, আদিব। ভাবনার সুতো ছিল আদিবের। মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেমন আছো মা? শরীর ভালো যাচ্ছে তোমার? ভালো, ডাক্তার দেখাতে বললাম, তাও দেখাচ্ছ না কেন? আমি একদম ভালো আছি বাবা, তুই চিন্তা করিস না তো। খেয়েছিস দুপুরে? এত শুকিয়ে যাচ্ছিস দিন দিন, খাওয়া দাওয়া কি ছেড়ে দিয়েছিস? একদম চিন্তা করিস না, ওপরওয়ালা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দার ভালোর জন্যই সবকিছুর সিদ্ধান্ত নেয়। তার উপরে কারো হাত নেই বাবা। আমি ঠিক আছি মা, শুকিয়ে যায়নি তো, আগের মতোই আছি। মায়েদের চোখে সব সন্তানরা শুকনো আজীবন বলে হাসলো আদিব। মামির সাথে অনেকটা সময় কথা বলল। তারপর সব ভেবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল আগামী মাসে বাড়িতে চলে যাবে একেবারে। কতদিন মাকে সামনাসামনি দেখা হয় না, খুব শীঘ্রই বাড়িতে যেতে হবে তার। মাকে গিয়ে ভালো ডক্টর দেখাতে হবে। মাকে অনেকদিন বাঁচতে হবে। শেষ বয়সটায় মাকে একটু শান্তি দেওয়া দরকার। চলবে গল্প অন্ধবিশ্বাস, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।